Dear children, today's topic is work power and energy অর্থাৎ কার্য ক্ষমতা ও শক্তি। হোয়াট ইজ ওয়ার্ক? কার্য কি? অ্যাকচুয়ালি যদি মনে করো তুমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছো একটা ভারী বস্তুকে ওপরে তোলার, কিন্তু তুমি তুলতে পারলে না, বা একজন লোক একটা ভারী বোল্ডারকে গড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে পারছে না, তাহলে লোকটি বা তুমি কত কার্য করলে? সেটা একটু বিজ্ঞানের ভাষায় কি সেটা একটু দেখে নিই। বিজ্ঞানের ভাষায় কার্য বলতে আমরা বুঝি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয়। অর্থাৎ মনে করো টেবিলের ওপরে আমি পেন্সিল বক্সকে জাস্ট একটা টোকা দিয়ে কিছুটা নির্দিষ্ট দিকে, আমি যেদিকে বল প্রয়োগ করলাম সেই দিকে বস্তুটি কিছুটা সরে গেল, তাহলে বস্তুটির সরণ ঘটল। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি বল প্রয়োগে কার্য করা হয়েছে। এবার ম্যাথমেটিক্যালি আমরা কার্যকে লিখতে পারি W = F.S, যেখানে Fকে বল বলা হচ্ছে এবং S হচ্ছে বস্তুর সরণ। মনে রাখবে বল একটি ভেক্টর রাশি এবং সরণও কিন্তু একটি ভেক্টর রাশি। তাহলে কার্য দুটো ভেক্টর রাশির গুণফল। কি কি? বল এবং সরণের গুণফল। কিন্তু বল এবং সরণ উভয়ে ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও তাদের গুণফল অর্থাৎ কার্য কিন্তু স্কেলার রাশি। এটি আসলে স্কেলার প্রোডাক্ট বা ডট গুণফল। এই F.S কে আমরা লিখতে পারি মডিউলাস F ইন্টু মডিউলাস S cos থিটা। থিটা হলো F এবং S এর মধ্যবর্তী কোণ। সুতরাং W বা কার্য একটি স্কেলার রাশি। W কখন শূন্য হবে? যদি F শূন্য হয় বা S শূন্য হয়, সেক্ষেত্রে শূন্য হবে, অথবা যদি থিটা = 90 ডিগ্রি হয়, কারণ cos 90 ডিগ্রি = 0। অর্থাৎ যদি বল প্রয়োগ না করি সেক্ষেত্রে তো সরণ হওয়ার প্রশ্নই আসে না, সেক্ষেত্রে কৃতকার্যের মান অবশ্যই শূন্য হবে। কিন্তু বল প্রয়োগ করা সত্ত্বেও S বা সরণ যদি শূন্য হয় সেক্ষেত্রেও কিন্তু কার্যের মান শূন্য হবে। আর একটা তৃতীয় যে ঘটনাটা ঘটতে পারে সেটা হলো থিটা, অর্থাৎ বল এবং সরণের অভিমুখ পরস্পর লম্ব, থিটার মান যখন 90 ডিগ্রি, তখন cos থিটা মান হচ্ছে 0, cos 90 = 0। সুতরাং কৃতকার্যের মান এক্ষেত্রে শূন্য হয়। এই বলকে বলা হয় কার্যহীন বল। অর্থাৎ বল প্রয়োগ হয়েছে, সরণও ঘটেছে, কিন্তু প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্ব বা 90 ডিগ্রিতে আছে, সেক্ষেত্রে বল প্রয়োগ করা সত্ত্বেও কোনো কার্য হবে না। এই বলকে বলা হয় কার্যহীন বল। যেমনটা ঘটে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে, তখন সূর্যের সেই কক্ষপথ বরাবর সূর্যের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে এক মহাকর্ষ বল প্রযুক্ত হচ্ছে, এবং পৃথিবীর সরণ হচ্ছে স্পর্শক বরাবর। ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে যেদিকে হবে, তো সেই স্পর্শকের অভিমুখ অর্থাৎ সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের অভিমুখ পরস্পর 90 ডিগ্রিতে আছে। তাই পৃথিবী সূর্যের চারদিকে যখন ঘোরে তখন বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও কোনো কার্য পাওয়া যায় না। এটি একটি কার্যহীন বলের উদাহরণ। এবার দেখে নিই কার্যের এককগুলো কী কী। CGS পদ্ধতিতে কার্যের একক আর্গ এবং SI পদ্ধতিতে কার্যের একক জুল। যদি কোনো বস্তুর ওপর একডাইন বল প্রয়োগ করলে বলের অভিমুখে প্রয়োগবিন্দু সরণ 1 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে কৃতকার্যকে আমরা 1 আর্গ বলবো। অর্থাৎ 1 আর্গ = 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। একইভাবে জুলের সংজ্ঞা আমরা এখান থেকেই পেয়ে যাব। জুল 1 জুল = আমরা বলতে পারি 1 নিউটন ইন্টু 1 মিটার, অর্থাৎ 1 নিউটন মিটার। তার মানে কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে প্রয়োগবিন্দুর সরণ 1 মিটার হয়, সেক্ষেত্রে কৃতকার্যকে আমরা 1 জুল বলবো। এবার জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। 1 জুল = 10⁷ আর্গ। এবার দেখে নিই পাওয়ার বা ক্ষমতা কি। একক সময়ে যে পরিমাণ কার্য করি তাকেই বলা হয় ক্ষমতা, অর্থাৎ কার্য করার হারকে ক্ষমতা বলে। যদি ক্ষমতাকে P দিয়ে ডিনোট করা হয় তাহলে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি P = W/T। W
হচ্ছে ওয়ার্ক ডান বা কৃতকার্য, এবং টি হচ্ছে সময়, অর্থাৎ ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। এবার আমরা জানি কৃতকার্য ইজ ইকুয়ালস টু বল ইন্টু সরণ, অর্থাৎ এখানে যদি আমরা কৃতকার্যের ডব্লিউ এর বদলে আমরা এফ ইন্টু এস বসাই, তাহলে পি ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস বাই টি। আবার এস বাই টি অর্থাৎ সরণ বাই সময়কে আমরা বেগ লিখতে পারি, ভি লিখতে পারি, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু লিখতে পারি এফ ইন্টু ভি, অর্থাৎ ক্ষমতা ইজ ইকুয়ালস টু এফ অর্থাৎ বল ইন্টু ভি মানে বেগ, অর্থাৎ ক্ষমতা ইজ ইকুয়ালস টু বল এবং বেগ। যদি বলি বল এবং বেগের সঙ্গে ক্ষমতার কোনো সম্পর্ক আছে, তাহলে এই সম্পর্কটিকেই বোঝানো হয়। যেহেতু কার্য স্কেলার রাশি এবং সময়ও স্কেলার রাশি, সুতরাং ক্ষমতা নিশ্চয়ই একটি স্কেলার রাশি হবে, অর্থাৎ ক্ষমতার মান আছে কিন্তু অভিমুখ নেই। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হলো আর্গ পার সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক ওয়াট অর্থাৎ জুল পার সেকেন্ড। শক্তি কি? হোয়াট ইজ এনার্জি? আমরা প্রত্যেকেই রোজ খাবার খাই। কেন খাই? শুধুমাত্র স্বাদ মেটানোর জন্য নয়, কিন্তু শক্তি পাই, আমরা খাবার থেকে শক্তি পাই। শ্বসন প্রক্রিয়া তোমরা জানো, খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয়। যদি আমরা খাবার না খাই দীর্ঘদিন, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ি এবং আমাদের কাজ করার ক্ষমতা একদমই চলে যায়। অর্থাৎ কার্য করবার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি কাকে বলে? কার্য করবার ক্ষমতাকে বা সামর্থ্যকে শক্তি বলে। শক্তি প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করে, যার তোমরা দেখেছো আলোক শক্তি, চৌম্বক শক্তি, শব্দ শক্তি, স্থিতিশক্তি বা গতিশক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি, বিভিন্ন ফর্মে আমরা শক্তিকে দেখতে পাই। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। আসলে কার্যের সঙ্গে শক্তির খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কার্য করবার ক্ষমতা বা সামর্থ্যকে শক্তি বলা হয়। অর্থাৎ শক্তির বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে শক্তির বিভিন্ন রূপে থাকে প্রকৃতিতে। আর শক্তি মাত্রই অদৃশ্য, শক্তিকে আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু ভরবিহীন শক্তির কোনো নির্দিষ্ট ভর নেই, শক্তির কোনো নির্দিষ্ট আয়তন নেই, কিন্তু ইন্দ্রিয়ের সাহায্যে একে অনুভব করা যায়, অর্থাৎ এটি ইন্দ্রিয় গ্রাহ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শক্তির হলো শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। যেমন আমরা যদি ফ্যানের সুইচ দিই, সেক্ষেত্রে তড়িৎ শক্তি যখন তারের মধ্যে দিয়ে এসে গতিশীল করছে ফ্যানের ব্লেডগুলোকে, অর্থাৎ গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তি। একইভাবে যদি আমরা হাতের তালু ঘষি, সেক্ষেত্রে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। সুতরাং শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। কৃতকার্যের মাধ্যমেই শক্তির পরিমাপ করা হয়। যেহেতু কৃতকার্য স্কেলার রাশি, শক্তিও অবশ্যই একটি স্কেলার রাশি। সুতরাং কার্য এবং শক্তির এককও একই এবং মাত্রাগতভাবেও তারা একই। সিজিএস পদ্ধতিতে শক্তির পরম একককে আমরা আর্গ বলবো, এবং এসআই পদ্ধতিতেও ওই কার্যের একক যা সেটাই জুল। মাত্রাগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। যান্ত্রিক শক্তি, শক্তির মধ্যে এক প্রকার বিশেষ প্রকার শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি প্রধানত দু প্রকার, সেটি হলো স্থিতিশক্তি এবং গতিশক্তি। স্থিতিশক্তি বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুকে তার বিশেষ অবস্থান বা স্বাভাবিক আকৃতির পরিবর্তনের কারণে যদি তার মধ্যে কার্য করার যে সামর্থ্য বা ক্ষমতা জন্মায়, তাকে বস্তুর স্থিতিশক্তি বলে। যেমন একটি বস্তু মাটিতে পড়ে আছে, আমি তাকে মাটি থেকে সোজা অভিকর্ষের বিরুদ্ধে কিছুটা তুললাম, সেক্ষেত্রে তার মধ্যে একটা কার্য করার ক্ষমতা জন্মালো, সেটি হচ্ছে তার স্থিতিশক্তি। আবার গতিশক্তি বলতে আমরা বুঝছি একটি বল গড়িয়ে গড়িয়ে চলছে মেঝের মধ্যে দিয়ে, তার মধ্যে একটা কার্য করার সামর্থ্য আছে, সেই শক্তিটা তার গতিবেগের কারণে হচ্ছে, সেটি তার গতিশক্তি। স্থিতিশক্তি প্রধানত তিন প্রকার: অবস্থানের জন্য স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি, আকৃতির জন্য স্থিতিশক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এবং স্থির তাড়িতিক স্থিতিশক্তি।
আমি যে উদাহরণটি দিয়েছি এর আগে, পৃথিবীর যে কোনো বস্তু স্বাভাবিক অবস্থানের থেকে কিছুটা উচ্চতায় উঠালে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি কিছুটা উচ্চতায় তুলি, তার মধ্যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, সেক্ষেত্রে তার মধ্যে যে কার্য করার ক্ষমতা জন্মাচ্ছে সেটিকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যেমন স্থিতিস্থাপকতা একটা বস্তুর বিশেষ ধর্ম। তার কারণে যদি কোনো বস্তুর মধ্যে কোনো ধরনের শক্তি থাকে, যেমন চাপি দেওয়া বা দম দেওয়া ঘড়ির মধ্যে যে স্প্রিংয়ের মধ্যে যে জমানো স্থিতিশক্তি, সেটা, বা একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলে সে তার মধ্যে একটা স্থিতিশক্তি থাকবে, সেই ধরনের স্থিতিশক্তি স্থিতিস্থাপক স্থিতিশক্তির উদাহরণ। আর স্থিরতাড়িতিক স্থিতিশক্তি হচ্ছে দুই বা ততোধিক আধানের মধ্যে যে স্থিতিশক্তি তৈরি হয়, সেটাই হচ্ছে স্থিরতাড়িতিক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা। একটি বস্তুর ভর m, এটিকে ভূপৃষ্ঠে রাখা আছে এবং এটিকে যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুলতে হয়, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি এই উচ্চতায় তুলতে হয়, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কৃতকার্য করা হবে সেটি হবে তার অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ। এবার ক্যালকুলেট করে নিই। যদি সেটাকে আমরা ইপি হিসাবে ধরি, তাহলে ইপি ইজ ইকুয়ালস টু অভিকর্ষ বল ইন্টু অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুর সরণ। অর্থাৎ এক্ষেত্রে অভিকর্ষ বল অর্থাৎ বস্তুর ওজন কত? এম ভরের বস্তুর ওজন mg, অর্থাৎ এক্ষেত্রে অভিকর্ষ বলের মান হবে mg, আর বস্তুর সরণ যেহেতু h, গুণফল হচ্ছে mgh, অর্থাৎ ইপি ইজ ইকুয়ালস টু mgh, অর্থাৎ বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি ইজ ইকুয়ালস টু বস্তুটির ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। এবারে দেখে নিই গতিশক্তির রাশিমালা। একটি বস্তুকে যদি স্থির অবস্থা থেকে পি বল প্রয়োগ করে একটি নির্দিষ্ট দিক বরাবর সমত্বরণে এস দূরত্ব অতিক্রম করে বস্তুটি, তাহলে তার ত্বরণ যদি এ হয়, তাহলে তোমরা যে স্মৃতিবিজ্ঞানের যে সূত্রগুলো পড়েছো, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেক্ষেত্রে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ইউ ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা সরণ হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2a। আমরা জানি কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ, এক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ইন্টু এস হবে। এক্ষেত্রে প্রযুক্ত বলকে আমরা পি ধরেছি, অর্থাৎ এক্ষেত্রে পি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এম ইন্টু এ অ্যাকর্ডিং টু নিউটনস ল। পি ইজ ইকুয়ালস টু দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জানি পি ইজ ইকুয়ালস টু এম এ। এক্ষেত্রে পি এর জায়গায় যদি এম এ বসানো হয় এবং সরণ এস হয়, তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম এ ইন্টু এস। আবার আমরা এস ইজ ইকুয়ালস টু জানি হাফ ভি স্কোয়ার বাই এ, অর্থাৎ এক্ষেত্রে এম এ ইন্টু হাফ ভি স্কোয়ার বাই এ, অর্থাৎ এক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পাওয়া গেল হাফ এম ভি স্কোয়ার। সংজ্ঞানুযায়ী এই কৃতকার্যই কিন্তু বস্তুর গতিশক্তি, অর্থাৎ বস্তুটির গতিশক্তির রাশিমালাকে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি, অর্থাৎ ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর অন্তিম বেগ ভি।